বাংলা সাহিত্যে কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আছে আমাদের বিশেষ নিবেদন দ্য ঘোস্ট অফ বাংলায়। আপনাদের সামনে যে গল্পটি আজকে আমরা তুলে ধরবো সেটি হলো অরিজিৎ ভট্টাচার্য লেখা আধার রাতের ভিত্তিতে। গল্প পাঠকের সূত্রধর আমি অনিকেত ও আমার এডিটর মহারাজ বেরাজ। তো চলুন আজকের গল্প এখানে শুরু করুন। ঢং ঢং ঢং। অবশেষে রাত 12টা বাজে। অধীর আগ্রহে এতক্ষণ প্রতীক্ষা করছিলাম অভীষ্ট মুহূর্তের জন্য। এখনই আমার স্বপ্ন পূরণের ফল প্রমাণ হয়ে যাবে অশুভ আত্মা আছে কি নেই। আজও কিছু অতৃপ্ত আত্মা পরলোক গমন না করতে পেরে মধ্যলোকে ঘুরে বেড়ায় নিজের অভিষ্ট সিদ্ধির লক্ষ্য নাকি এর সবটাই মিথ্যে। গল্প লেখকদের কল্পনা ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, সবটাই কি কল্পনা মায়া যায়? মিথ্যে না, এর মধ্যে লুকিয়ে আছে এক চরম সত্য। হ্যাঁ, ভূতের গল্পের লেখক হয়ে নিজের কল্পনা শক্তির জোরে এতগুলি লেখাতে লিখলাম। এবার দেখা যায় আর সত্যি অলৌকিককে প্রত্যক্ষ করতে পারি তিনি। সত্যি আছে তিনটা এর লেখাকে আমার জীবনের এক স্মরণীয় গ্রামের নাম আনন্দপুর। মেদিনীপুরের ঘাটাল শহর থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে অবস্থিত। শাল সেগুনের জঙ্গলের কোলে আর লাল মাটির দেশে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম। বেশিরভাগই আদিবাসীদের বাস, তবে চৌধুরীরা বেশ বড়লোক। গল্পলেখক হবার সূত্রে এই গ্রামের জমিদার উদয় নারায়ণ চৌধুরীর সাথে আমার বেশ আলাপ হয়েছে। উদয়বাবু আবার ভূতের গল্প পড়তে খুবই ভালোবাসে। সেই সূত্রে তিনি সুভাষিসকে চিনবেন না তা কি হতে পারে? হ্যাঁ, আমি সুভাষিস আচার্য, বাংলা ভৌতিক সাহিত্য একজন নক্ষত্র। বাংলার গ্রামের শহরে কত ফ্যান আছে আমার, কত লোক আমার সেট দেখার জন্য পাবে। পুজোর সময় তো বিভিন্ন পত্রিকাগুলি তাদের শারদীয়া সংখ্যায় লেখা পাঠাবার জন্য পাগল করে দেয়। যাই হোক, এবার গল্পে ফিরে আসি। গ্রামের যে প্রান্তে এসে উঠেছি সেই জায়গাটার নাম পশ্চিমার। শুনেছি লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় এখানে বহু নিরীহ তখন কুখ্যাত সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট সময় কোম্পানি খাজনা দিয়ে অপরাধ হতো। তখন তাকে চোর করে জমিদারে রেখে জীবন্ত অবস্থায় এই জমিতে পুঁতে ফেলত। শোনা যায় তারা নাকি পিশাচে পরিণত হয়ে আজও জিহাংসা পূরণের জন্য ঘুরে বেড়ায় রাতের অন্য, মূলত অমাবস্যা আর ভূত চতুর্দশী। এছাড়া কাছাকাছি আছে বাও, সেখানে নাকি রাতের বেলা ঘুরে বেড়ায় আলিয়া। উদয়বাবুর কাছে শুনেছি কাছাকাছি জঙ্গলে নেকড়ে মানবের বসতি ও তাদের খবরখানায় রয়েছে নামদ আর শ্মশানে আছে। উদয়বাবুর কাছে শুনেছি জঙ্গলে কাছাকাছি জঙ্গলে নেকড়ে মানবের বসতি ও তাদের উপদ্রব। কবরখানা রয়েছে মামদো আর শ্মশানের কাছে আর শেওড়া গাছে আছে। গাছে সন্ধ্যা থেকে পা ঝুলিয়ে বসে আছে চুড়ে। আজও অন্ধকার নেমে এলে রক্ত টপক করে পুড়ছে এরকম নবীন যুবকের সন্ধান করে বেড়ায় শাকচুন্নি আর শঙ্খিনী। আহা, এরকম একটা জায়গারই তো খোঁজ করছিলাম। উদয়বাবুকে অসংখ্য ধন্যবাদ। এখানে এত ভূত, এই যেন সোনায় সোহাগা। এত হন্টেড প্লেস যাদের নাম শুনলে রক্ত জল হয়ে যায়। ঘুরে বেড়ালাম কিন্তু কিছুই পেলাম না। মুম্বাইয়ের মুকেশ মিলস থেকে রাজস্থানের ভানগড়, এক সে বরকর এক। আর এই যেন পরম বৈষ্ণবের জন্য হাতের কাছে বৃন্দাবন। যাই হোক, এখানে এসে অভিষ্ট সিদ্ধ কিনা সেটাই দেখা। হ্যাঁ, এবার একটু বলি, আমি এখানে এসেছি একটা এক্সপেরিমেন্ট করতে। ভূত আছে কি ভূত নেই, আর তার জন্য খুঁজতে বেরিয়েছি মধ্যরাতের অতিথি ব্লাডি মেরি। ব্লাডি মেরি, হ্যাঁ, ঠিকই ধরেছেন। ব্রিটেন ও পশ্চিমী দুনিয়ায় এক অভিশপ্ত পৃথিবী, যাকে নিয়ে কত গল্প, কত উপকথা। এই ব্লাডি মেরিকে যার প্রেতাত্মা বলে অভিহিত করা হয়, সেই ইংল্যান্ডের রানী মেরি ছিলেন ইতিহাসের পাতার এক ঘৃণ্য চরিত্র। কত মানুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যৌবনের স্বাদ মিটে গেল নিজের নামে ঘটনার জন্য প্রেম স্পর্ধে গুপ্ত হত্যা করেছেন, অথবা নিজের গর্ভপাত করেছেন তার ইয়তানে। কৃষ্ণাঙ্গের উপর তার অত্যাচার ছিল অবর্ণনীয়। কত যে বাইক বেল গর্হিত কাজ করেছে তার ইয়তানে। এত সব পাপ ফের বোঝার জন্য মুক্তি পায়নি তার আত্মা। তাই তার আত্মা অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বুকে। সর্বত্র সেই আত্মার অবাধ বিচরণ। এই গল্প শুনেছিলাম 7 বছর আগে তুষাদির কাছে। আর তখন থেকে ইচ্ছা ভ্লাদিমিরকে প্রত্যক্ষ করব। আজ রাত এই হয়তো উঁচু মাঠের বুকে পূরণ হতে চলেছে আমার স্বপ্ন। আর শনিবার, তাই আবার অমাবস্যা, প্রেতাত্মাদের মহোৎসব করার দিন। পায়ের নিকষ কালো অন্ধকার ঘরের আলো নিভিয়ে দিয়েছে। একটা মোমবাতি জেলে দাঁড়ালো আয়নাটার সামনে। এসে ওটাকে ধূলি ধূসরিত দেখেছিলাম।
আজই পরিষ্কার করেছি। এবার তিন ব্লাডি মেরি লাগবে। ব্লাডি মেরি প্লিজ কাম টু মি বলে একবার ব্লাডি মেরি বলে ডাকলাম। দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল। একবার শিয়াল একসাথে ডেকে জাম বাপড় হয়ে সূচনা ঘোষণা করলো। তাই শিয়ালকে বলা হয় চাম ঘোষণ। কিন্তু একটা শিয়ালকে এভাবে ডাকতে তো শুনিনি। আর ডাকতেও কেমন যেন অদ্ভুত, যেন হাড়ির মধ্যে মুখ রেখে ডাকছে। ভেসে এলো অজানা রাত যেন পাখিটা। সত্যি অপার্থিব কিছু হচ্ছে না, জানি না। নাকি পরিবেশের জন্য আমি দেখলাম আমার মতো দামাল ছেলে, যে ছোটবেলায় বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়ে অমাবস্যা রাতে শ্মশানে আর গোরস্থানে একলা কাটিয়েছি, এই উঁচু মাঠের মতো জায়গায় তারও ভয় করছে। এই হেমন্ত কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। না, নিজের অনুভূতিকে বেশি পাত্তা না দিয়ে আবার ডাকলাম নাডি বেরিয়ে গেল। এবার যেন কাছে শুনতে পেলাম ক্ষুধার্ত নেকড়ের হাড়ির পরে বর্ষণ। না, কানের ভুল একেবারেই নয়। আর আমি ষষ্ঠার নেশাও করি। সত্যি যেন বলতে পেলাম কাছাকাছি এক পাল নেকড়ে হাড় হিম করা স্বরে হুঙ্কার করছে। তাহলে কি উদয়বাবু তাই সত্যি? এবার আমি সত্যি ভয় পেলাম। আর এরপর যা শুরু হলো তা কল্পনাতীত বলল কম হবে। আজ বিকেলে আকাশে কালো মেঘের চিহ্ন মাত্র ছিল না। বাইরে শুনতে পেলাম ছোড়ো হাওয়ায় কোকো শব্দ, যেন সারা উঁচু মাঠ জুড়ে আধি বইছে। জানলা দিয়ে দেখা যাচ্ছে যে পরিষ্কার আকাশে নক্ষত্র উজ্জ্বলতা বিকিরণ করছে, আর কিছু উড়ছেও না। আর গাছের পাতাগুলিও আশ্চর্য রকম ভাবে স্থির, কিন্তু শুধু শো শো শব্দ। কেমন একটা খটকা জাগলো মনে। যা ঘটে চলেছে কোনো কিছুই তো বাস্তবে সম্ভব নয়। ওদিকে মাঠেও ৫০-৬০ জন ছায়া মূর্তিকে দেখা যাচ্ছে। কেমন জানি অস্পষ্ট কুয়াশা দিয়ে ঘেরা লোকগুলি যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। তারা যেন এই পুরো বাড়ি সেখানে আমি এসে উঠেছি ভাসতে ভাসতে সেই দিকে এগিয়ে আসছে। না, এবার সত্যি ভয় করছে। মোমবাতির শিখাটা কাঁপছে, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। ছায়াগুলি কাছে চলে এসছে। একটা কথা আছে, মানুষের কৌতূহল অদম্য, অসীম। কৌতূহল নিয়ে শেষবারের মতো ডাকলাম লাঠি বেরিয়ে। আর তারপর যা হলো তা আমার কল্পনার অতীত। হঠাৎই কোনো এক অজানা মন্তব্য যেন অদৃষ্ট হয়ে গেল মাঠের লোক। থেমে গেল নেকড়ের ক্রুদ্ধ গর্জন। আকাশ ভরে উঠল ঘন কালো মেঘে। আর শুরু হলো প্রচন্ড ঝড়। পাগলা হাওয়া দুর্দাম গতিতে আছড়ে করতে লাগলো হাড়িটির উপর। আর মোমবাতি নিউ নিউ আলোয় কাঁপতে কাঁপতে আমি আয়নায় দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। আয়নায় আমার মুখের বদলে আমি দেখতে পেলাম এক সাদা গাউন পরে স্ত্রী লোকের ক্ষত বিক্ষত হিংস্র অপার্থিব মুখচ্ছবি। সেই মুখের হিংস্রতা আর নারকীয় ভয়াবহতা বর্ণনা করা আমার সাধ্যা দিত। একটু পরে দমকা হাওয়ায় নিভে গেল মোমবাতি। এখন শুধু নিশ্চিত অন্ধকার। শুনতে পেলাম কেউ যেন দরজার কড়া নাড়ছে, খট খট খট। আমি স্বস্তেন্দ্রীয় আমায় জানান দিলে এসে গেছে সেই বহু প্রতীক্ষিত ব্যক্তি, মধ্যরাতের অতিথি ভ্লাদিমির। তো আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল খোস্ট বাংলা।